This YouTube channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. নমস্কার আদাব, আমি আপনাদের প্রবীর বিশ্বাস। আপনারা দেখতে শুরু করেছেন প্রত্যেক দিনের অভ্যেস মতো আপনাদের সবচেয়ে পছন্দের চ্যানেল বিশ্বজোড়া বাঙালির আওয়াজ এনকে ডিজিটালের শান্ত অনুষ্ঠান এক্স ফ্যাক্টর। মমতা বন্দ্যোপাধ্যায় কি ইন্ডিয়া জোটের নেতৃত্ব দিতে চলেছেন? এই নিয়ে কিন্তু দিল্লির রাজধানীতে রাজনীতির অন্দরে কিন্তু হাওয়া সরগরম। হ্যাঁ, লালু প্রসাদ যাদব থেকে শুরু করে অখিলেশ যাদব, উদ্ধব ঠাকরে, শরদ পাওয়ার, এরা প্রত্যেকেই চাইছেন মমতা বন্দ্যোপাধ্যায় ইন্ডিয়া জোটের নেতৃত্ব দিন। এর পেছনে অনেকগুলো কারণও তারা দেখিয়েছেন, কিন্তু কংগ্রেস চাইছে না। কংগ্রেস বলছে আমরা সবচেয়ে বড় দল, আমাদের 100 জন সাংসদ আছে, তাই আমাদের মধ্যে থেকেই নেতৃত্ব দেওয়া উচিত। কংগ্রেস দীর্ঘদিনের দল, সর্বভারতীয় দল, তাদের 100 সাংসদ, এটা কোনো বড় ব্যাপার না। কিন্তু তবুও তারা যারা ইন্ডিয়া জোটের শরিক, তারা রাহুল গান্ধীর নেতৃত্বে যে ইন্ডিয়া জোট বেশি দূর এগোতে পারবে না, এ ব্যাপারে তারা কিন্তু নিঃসন্দেহে চলে গিয়েছে। কারণ একটাই, কারণ রাহুল গান্ধী যে ধরনের রাজনীতি করেন, তিনি হচ্ছেন ইভেন্ট পলিটিশিয়ান, অর্থাৎ ইভেন্ট ধরে ধরে পলিটিক্স করেন। আমরা বলি মাঝে মাঝে রাহুল গান্ধীকে তিনি অ্যামেচার পলিটিশিয়ান, অর্থাৎ তিনি সর্বক্ষণের পলিটিক্সটা করেন না। এবং বিজেপির সাথে লড়াই করবার মতন তার অভিজ্ঞতাও কম, এবং সবচেয়ে বড় কথা, বিজেপির সাথে লড়াই করার মতন তিনি যতটা ক্যামেরার সামনে ভোকাল, বাস্তব রাজনীতিতে ওই ভারত জোড়ো যাত্রা ছাড়া আমরা আর কিছু দেখিনি। নিঃসন্দেহে রাহুল গান্ধী বড় নেতা, রাহুল গান্ধী বড় দলের নেতা, এর মধ্যে কোনো ভুল নেই। কিন্তু নরেন্দ্র মোদীর চোখে চোখ রেখে কথা বলার মতো নেতৃত্ব ইন্ডিয়া জোটে সত্যিই নেই। আজকে পশ্চিমবাংলায় যেমন বিরোধীরা কিছুতেই মাথা তুলে উঠতে পারছে না, কারণ একটাই, কারণ মমতা ব্যানার্জির সমকক্ষ নেতৃত্ব তাদের কাছে নেই। বিজেপি বলুন, সিপিএম বলুন, কংগ্রেস বলুন, কারোর কাছে মমতা ব্যানার্জির স্ট্রাচারের নেতৃত্ব নেই। ঠিক দিল্লিতেও নরেন্দ্র মোদীর স্ট্রাচারের নেতৃত্ব কিন্তু ইন্ডিয়া জোটে কারণ নেই। হ্যাঁ, শরদ পাওয়ার ছিল, অস্বীকার করা যায় না, শরদ পাওয়ারের নিশ্চয়ই ছিল, কিন্তু শরদ পাওয়ার বয়সের ভারে হোক, শারীরিক অসুস্থতার কারণে হোক, সেভাবে মুভমেন্টটা করতে পারেন না। এখন ইন্ডিয়া জোটের নেতৃত্বকে দিচ্ছেন মল্লিকার্জুন খাড়গে। তিনিও বর্ষিয়ান নেতা, দীর্ঘদিনের অভিজ্ঞতা তার, কিন্তু তারও বয়সের ভারে তিনি নুজো হয়ে গিয়েছেন, মুভমেন্টে অসুবিধে। একটা দাপুটের নেতা দরকার। নরেন্দ্র মোদী যে ধরনের দাপট নিয়ে রাজনীতি করেন, সেই রকম দাপটের সাথে রাজনীতি করার মতো নেতা দরকার। এবং অমিত শাহ, তার ডেপুটি, নরেন্দ্র মোদীর ডেপুটি, তিনি যেভাবে রাজনীতি করেন সেভাবে রাজনীতি করার লোকের দরকার। আক্রমণ হবে আর আমরা শুধু ডিফেন্স করে যাব, আমরা সেই আক্রমণকে প্রতিহত করব, তা নয়। আক্রমণের জবাব প্রতি আক্রমণে দিতে হবে। যদিও আজ সুপ্রিয়া সুলে একটা সাংবাদিক সম্মেলন করেছেন যে এই যে জর্জ সোরস নিয়ে বিজেপির আক্রমণ, এটা যে আসলে আদানি ইস্যুকে ঢেকে দেওয়ার প্রচেষ্টা, সেটা কিন্তু সুপ্রিয়া সুলে পরিষ্কার করেছেন। আমরা চেষ্টা করব সেটা আগামীকাল আপনাদেরকে দেখানোর জন্য। অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা সাংবাদিক সম্মেলন হিন্দি ইংরেজিতে করেছেন, আশা করি আপনারা বুঝতে পারবেন। যাকে আক্রমণ যে আত্মরক্ষার সেরা উপায়, এটা কিন্তু কংগ্রেস ভুলতে বসেছে। তাদের সেই সাবেকি চালে রাজনীতি এখন চলবে না, এটা বুঝতে হবে কংগ্রেসকে এটা জানতে হবে যে বিজেপি কি স্টাইলে রাজনীতি করে। আজকে মমতা বন্দ্যোপাধ্যায় বামপন্থীদের যে রাজনীতি করার ধরন, আক্রমণাত্মক রাজনীতি করার ধরন, সেই আক্রমণাত্মক রাজনীতি করেই তিনি বামপন্থীদের পরাস্ত করতে পেরেছিলেন। যতদিন কংগ্রেসে ছিলেন ততদিন কিন্তু একবারও মনে হয়নি যে এই কংগ্রেস সিপিএম কে কখনো হারাতে পারে। তারা হারার আগেই হেরে বসে থাকতো। ঠিক একইভাবে আমরা দেখতে পাচ্ছি কংগ্রেস কিন্তু আক্রমণাত্মক রাজনীতিতে বিশ্বাসই করে না। কিন্তু আজকের যুগে, এই সোশ্যাল মিডিয়ার যুগে, যেখানে সোশ্যাল মিডিয়ায় প্রধান হাতিয়ার রাজনীতি করা, সেইখানে কংগ্রেস কিন্তু অনেকটাই কিন্তু ডিফেন্স করার ক্ষেত্রে ব্যস্ত। মমতা বন্দ্যোপাধ্যায়ের রাজনীতিটা আলাদা। তিনি স্ট্রিট ফাইটার, একদম মাঠের ফুটপাত থেকে উঠে আসা একজন নেত্রী। তিনি জানেন লড়াই করতে। তিনি প্রমাণ করেছেন যে 34 বছরের দীর্ঘ শাসনের অবসান কিভাবে ঘটাতে হয়।
বামেদের সরিয়ে দিয়ে। তিনিই পেরেছেন বাংলায় বারবার বিজেপির বিজয়রথকে আটকে দিতে। বিজেপি বারবার হুঙ্কার ছাড়তো না, আপকি বার 200 পার, আপকি বার 24 পার, এরকম অনেক হুঙ্কার ছাড়তো। প্রতিটা হুঙ্কার বিজেপির তিনি ব্যর্থ করে দিয়েছেন। শুধু তাই করেননি, বিজেপির কোন সংগঠনই পশ্চিমবাংলায় তিনি দানা বাঁধতে দেননি। এটা তার দলের সাংগঠনিক সক্ষমতার জন্য তিনি করতে পেরেছেন। সেই রকম একজন নেত্রীকে যদি উদ্ধব ঠাকরে, লালু প্রসাদ যাদব, যদি অখিলেশ যাদব, শরদ পাওয়াররা জোটের নেত্রী হিসেবে চান, সেখানে কোনো ভুল নেই। কিন্তু বাংলা তো কংগ্রেস দেবেই চিরাচরিত ভাবে। আমরা আসবো তা নিয়ে, তবে নিতে হবে একটা ছোট্ট বিরতি। আধ্যাত্মিক ঈশ্বরীয় বিশ্ববিদ্যালয়, এখানে গীতার জ্ঞানের দ্বারা আত্মার পড়াই পড়ানো হয় এবং রাজযোগ শেখানো হয়। নিরাকার শিব পরমপিতা পরমাত্মা সাকারে এসে গেছেন 1936 সালে বিশ্ব পরিবর্তনে 100 বছরের জন্য। নতুন সত্যযুগের স্থাপনা এবং পুরনো কলিযুগ বিনাশ হতে চলেছে। আপনারা সবাই এই জ্ঞান গ্রহণ করুন সম্পূর্ণ বিনামূল্যে। যোগাযোগ করুন 9007162175 এই নাম্বারে। জয়গুরু রত্নভান্ডার জ্যোতিষ সেবা, এখানে গোল্ড মেডেলিস্ট জ্যোতিষী বসেন। হাই কোয়ালিটির আসল গ্রহরত্ন সবচেয়ে কম দামে এখানে পাওয়া যায়। স্থান বেলঘড়িয়া রানীপার্ক বটতলা 2 নম্বর রেলগেটের নিকটে। 9681345722 এবং 9007778922। ফিল্ম বিরতির পর আপনারা দেখছেন আপনাদের সবচেয়ে পছন্দের বাংলা ইউটিউব চ্যানেল এনকে ডিজিটাল। আর এনকে ডিজিটালের এক্সপেক্টারে আমরা আলোচনা করছি, মমতা বন্দ্যোপাধ্যায় কি ইন্ডিয়া জোটের নেতৃত্ব দেবেন? দিলে তো ভালোই হয়, কারণ নরেন্দ্র মোদীর সাথে যদি চোখে চোখ রেখে কথা বলবার মতন কেউ একজন থাকেন, নান আদার দেন মমতা ব্যানার্জি, আর কেউ নন। শি ইজ দ্য অনলি পার্সন, একমাত্র মানুষ ভারতের যিনি নরেন্দ্র মোদীকেও রিয়াক্ট করে চলেন না। সেই মানুষটাকে ইন্ডিয়া জোটের থেকে খানিকটা সরিয়ে রাখা হয়েছে। বিজেপি অনেক রকম কথা বলছে যে আদানি ইস্যুতে মমতা ব্যানার্জির দল ফ্লোর কম্বিনেশনে সহায়তা করেনি, ইত্যাদি ইত্যাদি। এগুলো হতে পারে, বিভিন্ন ইস্যুতে মতভেদ হবে, এটাই তো স্বাভাবিক বিভিন্ন রাজনৈতিক দলের সাথে। কিন্তু আবার কংগ্রেসকে মনে রাখতে হবে, আদানি ইস্যুর জন্যই কিন্তু বহিষ্কৃত হয়েছিলেন এই তৃণমূল কংগ্রেসের মহুয়া মৈত্র, এটাও তো মনে রাখতে হবে। অতএব তারা যেটা বলবেন সবাইকে কায়মনো বাক্যে মেনে নিতে হবে, তারা প্রভু নন, এটা বুঝতে হবে। সেই জমিদারি স্টাইলের কংগ্রেস কি রাজনীতি আর চলবে না, এটা মানতে হবে। তারা নিঃসন্দেহে বড় দল, 100 জন সাংসদ আছেন, কিন্তু তার মানে তারাই শেষ কথা বলবেন এটা তো হতে পারে না, হওয়া সম্ভব না। কংগ্রেসের এই বাঙালি বিদ্বেষ নতুন কিছু না, আমরা দেখেছি নেতাজির সময় থেকে কিভাবে নেতাজি নির্বাচিত হওয়া সত্ত্বেও নেতাজিকে তারা ডিপ্রাইভ করে রেখেছিলেন। আমরা দেখেছি প্রণব মুখার্জিকে প্রধানমন্ত্রী হওয়ার সব ম্যাটেরিয়াল থাকা সত্ত্বেও প্রণব মুখার্জিকে প্রধানমন্ত্রী না করে মনমোহন সিংকে প্রধানমন্ত্রী করা হয়েছিল। মনমোহন সিং নিঃসন্দেহে ভালো প্রধানমন্ত্রী, কিন্তু তিনি যতটা অর্থমন্ত্রক বোঝেন ততটা বাকি জিনিস তো বোঝে না, কূটনীতিটা ততটা তিনি বুঝতেনই না। কিন্তু সেই সময় প্রণব মুখার্জিকে প্রধানমন্ত্রী নিঃসন্দেহে করা যেত, করা হয়নি। এই মমতা ব্যানার্জিকে কিন্তু কংগ্রেস যখন ছিল পশ্চিমবাংলায়, কংগ্রেস অবিভক্ত কংগ্রেস ছিল, তখন এই মমতা ব্যানার্জিকে সিপিএম এর বিরুদ্ধে আন্দোলন করতে দেয়নি কারা? ওই সীতারাম কেশরীরা। তাই এই কংগ্রেসের যে বাঙালি বিদ্বেষ, এটা নতুন কিচ্ছু না, কিচ্ছু না। বিজেপি যেমন আদ্যন্ত বাঙালি বিদ্বেষী দল, তেমনি কংগ্রেসরাও কখনো চায়নি যে বাংলা থেকে কোনো নেতৃত্ব উঠে এসে সর্বভারতীয় নেতা হন। কংগ্রেস বলছে যে মমতা ব্যানার্জির ফুটপ্রিন্ট নাকি সারা ভারতবর্ষে নেই। হ্যাঁ, নেই। মমতা বন্দ্যোপাধ্যায় সারা ভারতবর্ষ চষে বেড়ান না, এটা ঠিক, কিন্তু তাকে চেনেন না। ভারতবর্ষের এমন কোন রাজনৈতিক ব্যক্তিত্ব আছেন কি, রাজনৈতিক কর্মী আছেন কি? তিনি রেলমন্ত্রী, 3 বারের কেন্দ্রীয় মন্ত্রী, রেলমন্ত্রী ছিলেন, তিনি স্পোর্টস মিনিস্টার ছিলেন, তিনি কয়লা দপ্তরের মন্ত্রী ছিলেন, 8 বারের সাংসদ, 3 বারের বিধায়ক। এত বড় মানে এত ঝুলিতে তার আছে, তার মতন এই রাজনৈতিক অভিজ্ঞতা, প্রশাসনিক অভিজ্ঞতা সম্পন্ন লোক ভারতবর্ষে মানে কি বলবো নেই এখন এই মুহূর্তে। তার উপরে তিনি মহিলা। নরেন্দ্র মোদীর এগেনস্টে যদি কমব্যাট করতে হয়, নরেন্দ্র মোদীর এগেনস্টে যদি কাউকে দাঁড় করাতে হয়, নরেন্দ্র মোদীর মতোই একজন লৌহ পুরুষকে দাঁড় করাতে হবে, এবং রাহুল গান্ধী সেই লৌহ পুরুষের কাছাকাছি নন। হ্যাঁ, মমতা বন্দ্যোপাধ্যায়ের এগেনস্টে কোনো মহিলা যদি থাকে তাহলে কিন্তু খেলাটা ঘুরে যাবে, এটা দায়িত্ব নিয়ে বলছি। কারণ আজকে এই যে ধরুন শুভেন্দু অধিকারী পশ্চিমবাংলায়, মোহাম্মদ সেলিম, এরা কিন্তু কেউ মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছাকাছি আসতে পারছেন না।
কারণ কি জানেন? কারণ মমতা বন্দ্যোপাধ্যায়ের মতন তারা স্ট্রিট ফাইটার নন, মমতা বন্দ্যোপাধ্যায়ের মতন তারা লড়ে ওঠেননি। আর ওদিকে নরেন্দ্র মোদীও কিন্তু একদম গ্রাসরুট থেকে পলিটিক্স করে উঠেছেন, মমতা বন্দ্যোপাধ্যায় উঠেছেন। মমতা বন্দ্যোপাধ্যায় যে মহিলা মুখ, মহিলা সিম্প্যাথি তার দিকে যাবে, মহিলা ভোটার তার দিকে যাবে, কারণ পশ্চিমবাংলার ভোটের অবস্থা দেখলেই বুঝবেন। সেখানে রাহুল গান্ধী বনাম নরেন্দ্র মোদী কোনোভাবেই আসতে পারে না। বড় জোর নরেন্দ্র মোদীর সাথে লড়তে পারেন মল্লিকার্জুন খাড়গে, তার বয়স হয়ে গেছে, তিনি ঠিক করে কথাই বলতে পারেন না। এইরকম অবস্থায় যদি কংগ্রেস অনড় থাকে এবং উদ্ধব ঠাকরে, শরদ পাওয়ার, অখিলেশ যাদব, লালু প্রসাদ যাদবরা মমতা বন্দ্যোপাধ্যায়কে নিয়ে আলাদা কিছু করতে চান, তাদের সাফল্য আসবেই। যদিও মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন তার দিল্লির দিকে কোনো নজর নেই, দিল্লির দিকে তিনি যেতে চান না, তিনি বাংলা নিয়ে খুশি। সাম্প্রতিক একটা সাক্ষাৎকারে আপনারাও দেখেছেন। কিন্তু তারপরেও দেশের স্বার্থে একটা শক্তপোক্ত বিরোধী তো থাকতে হবে। শুধু আদানিদের আমি বিরোধ করে যাব, দেশের আর কোনো কাজে থাকবো না। আপনি রাহুল গান্ধীকে দেখুন না, যখন কৃষক আন্দোলন হলো ট্রাক্টর নিয়ে চলে গেলেন, তারপর আর নেই। তারপরে আদানি ইস্যু নিয়ে খুব গরম গরম কথাবার্তা বললেন, তারপরে আর নেই। এই যে এই আছেন এই নেই, এইরকম একটা পলিটিশিয়ান দিয়ে বিজেপির মতন দলের সাথে চোখে চোখ রেখে কথা বলা অসম্ভব। কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় প্রায় 24 ঘন্টায় রাজনীতিটা করেন, 365 দিন রাজনীতিটা করেন, মানুষের সাথে থাকেন। তাকে যদি আরো বড় ক্ষেত্র দেওয়া হয় কাজের জন্য, তিনি নিশ্চয়ই দাপটের সাথে সেটা করবেন। এবং মমতা বন্দ্যোপাধ্যায় আর একটা অ্যাডভান্টেজ হচ্ছে, তিনি ভালো হিন্দি বলেন না, ভুলভাল হিন্দি বলেন, ভুলভাল ইংরেজি বলেন। তার আটপৌর একখানা চেহারা আছে, আর 5টা ঘরোয়া মহিলাদের মতন। তাতে শাড়ি পরেন, হাওয়াই চটি পরেন, তার ইমেজটা একটা ফ্যাক্টর। এগুলো মানতে হবে। সবকিছু মেনে যদি কংগ্রেস রাজি হয়ে যায় ইন্ডিয়া জোটের মুখ হিসেবে মমতা বন্দ্যোপাধ্যায়কে তুলে আনা, তাহলে মনে হয় দেশের বিজেপি বিরোধী জনগণের একটা সম্যক লাভ হবে। কি ভাবছেন আপনারা এই নিয়ে আমাদের কমেন্ট বক্সে লিখে জানান। আজ আর অনুষ্ঠান দীর্ঘায়িত করব না, দেখা হবে আগামীকাল সকাল 9টায়। সকলে ভালো থাকবেন, নমস্কার।